মামুনুল হককে নিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের মাতালদের ঔদ্ধত্য সম্পর্কে কথা বলার অনুরোধ। মামুনুল হক স্যারকে আপনাকে অনেক সময় সাপোর্ট করতে দেখা যায়। জি, আপনাকে ধন্যবাদ। আমরা মামুনুল হক কিংবা চরমোনাই পীর সাহেব কিংবা হেফাজতে ইসলাম কিংবা অন্যান্য যে ধর্মীয় সংগঠনের নেতারা রয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমাদের যথাযথ সম্মান রয়েছে, ভালোবাসা রয়েছে। কারণ আমরা মনে করি যে তারাও যেহেতু সমাজের বড় একটি অংশের নেতা এবং বড় একটি অংশের প্রতিনিধিত্ব করেন এবং তাদের কথায় সেই সম্প্রদায় বা গোষ্ঠী প্রভাবিত হয়, কাজে তাদের মতো মানুষকেও সমাজের সম্প্রীতি রক্ষায়, সমাজকে সঠিক ধারায় পরিচালিত করার জন্য তাদের দরকার রয়েছে। কাজে সেই ক্ষেত্রে অবশ্যই এই যে তথাকথিত ভুইফোর সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ, বিশেষ করে প্রথমত এই সংগঠনটি নিয়ে আমরা কথা বলতে চাই না, কারণ এই সংগঠনটি আলোচনায় আসার জন্য নানা ধরনের অতি উৎসাহী কাজকর্ম করে থাকে। দেখেন, এই মুক্তিযুদ্ধ মঞ্চ নামটা খুব সুন্দর, যে মুক্তিযুদ্ধ মঞ্চ, এটি যদি মুক্তিযোদ্ধাদের কোনো সংগঠন হতো সেটি অনেকটা প্রাসঙ্গিক হতো। বা এখন কি দেশে কোনো মুক্তিযুদ্ধ চলছে যে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন হবে? অথবা যদি মুক্তিযোদ্ধারাও এই সংগঠনটি করত তাহলে একটা প্রাসঙ্গিক ছিল যে আজকে যে একটা সংকট চলছে দেশে, গণতন্ত্রের সংকট, আইনের শাসনের সংকট, জনগণের উপরে দমন পীড়ন এবং এই যে মুক্তিযুদ্ধের চেতনার নামে যারা রাষ্ট্র ক্ষমতা থেকে মুক্তিযুদ্ধ বিরোধী কাজকর্ম করে যাচ্ছে তাদের বিরুদ্ধে একটা আন্দোলন সংগ্রাম করার জন্য তারা কাজ করতো, তাহলে বোঝা যেত এই সংগঠনটার প্রাসঙ্গিকতা। কিন্তু এই সংগঠনটি কারা করছে? আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজন, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত এই সংগঠনের নেতা সেই মার্ডার কেসের আসামিও রয়েছে এবং এই সংগঠনের নেতাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, চাঁদাবাজির অভিযোগ রয়েছে, সমকামিতার অভিযোগ রয়েছে, তারপরে হচ্ছে নানা ধরনের অঘটন এই সংগঠনগুলো ঘটিয়ে যাচ্ছে। এবং এই সংগঠনগুলোর আলোচনায় আসার যদি অন্যতম আপনি একটা বিষয় লক্ষ্য করেন যে তারা আলোচনা এসেছিল ডাকসুতে আমাদের উপরে হামলা চালিয়ে, এবং সেই ডাকসু যে হামলাটি আমাদের উপরে চালানো হয়েছিল সেটি আমরা মনে করি যে যেহেতু ওই সময় আমরা ভারতের এনআরসি এবং সিএ নিয়ে আন্দোলন করেছিলাম এবং আমাদের বিভিন্ন অনুসন্ধানী রিপোর্টে আমরা একটা জিনিস বের করতে পেরেছিলাম যে এই দেশে যারা ভারতের পক্ষে কাজ করে, যে একটা শ্রেণীর দালাল রয়েছে যে যারা আসলে নিজ দেশে থেকে খেয়ে বিদেশি অপশক্তির দালালি করে। সুতরাং এই দেশে যারা সেই ভারতীয় দালালি করে কিংবা বিশেষ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্সি বিভিন্ন দেশে কাজ করে, এদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা কাজ করে, ভারতের গোয়েন্দা সংস্থা কাজ করে, তুরস্কের গোয়েন্দা সংস্থা কাজ করে, আমেরিকার গোয়েন্দা সংস্থা কাজ করে, চীনের গোয়েন্দা সংস্থা কাজ করে, এটা প্রত্যেকটা দেশই তাদের কৌশল যে কাজ করে। তো এখানে বিশেষ করে ভারতের যে একটা প্রভাব বা ভারতের গোয়েন্দা সংস্থার যে বড় ধরনের একটা প্রভাব রয়েছে সেটি আমরা অস্বীকার করতে পারি এবং এখানকার অনেক ধরনের অঘটনের পেছনেও নাকি ভারতীয় গোয়েন্দা সংস্থার যোগসাজশ রয়েছে বলে অনেকে দায়ী করে। তো সেটি হচ্ছে খতিয়ে দেখার বিষয়। তো সেই কারণে আমরা মনে করি যে ডাকসুতে আমাদেরকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে যে হামলাটি চালানো হয়েছিল সেই হামলায় এই মুক্তিযুদ্ধ মঞ্চ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা নেতৃত্ব দিয়েছিল এবং আমরা মনে করেছি যেহেতু ভারতের বিষয় নিয়ে আমরা সেদিন প্রতিবাদ করে আমাদের উপরে হামলা হয়েছিল, কাজে সেখানে হয়তো ভারতের গোয়েন্দা সংস্থাদের ইন্ধন রয়েছে বা তাদের পৃষ্ঠপোষকতায় এই হামলাটি হয়েছিল এবং সেখানে সাংবাদিকদের রিপোর্টের মাধ্যমে অনুসন্ধানী রিপোর্টে বের হয়ে এসেছিল যে সেখানে ছাত্রলীগের সেই পদচ্যুত নেতা গোলাম রাব্বানী নাকি টাকা পয়সা দিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চকে হামলা করেছিল, নানা ধরনের রিপোর্ট ছিল। কাজে এই মুক্তিযুদ্ধ মঞ্চ কাদের পৃষ্ঠপোষকতায় চলে, কারা তাদেরকে নাচাচ্ছে সেটি আপনারা লক্ষ্য করলেও, আপনারা তাদের কাজকর্ম লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ভাই বোনদের প্রতি আমি একটা কথা বলতে চাই যে অনেকে যেটা বলে যে বানরকে লাই দিলে মাথায় ওঠে, কিন্তু সেটা বুঝতে হবে এবং মাথায় নাকি মুতেও দেয় অনেক সময়। তো এই যে আজকে আপনারা মনে করছেন যে বিরোধী দলকে বা ভিন্ন মতের মানুষের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য নানা ধরনের যে অনেক সময় যেহেতু ছাত্রলীগ যুবলীগের বদনাম আসবে সেখানে মুক্তিযুদ্ধের মঞ্চকে ব্যবহার করে অপকর্ম করাবেন, এরা কিন্তু একসময় আবার আপনাদের বিরুদ্ধেই লেগে যাবে। যেমনটি গণজাগরণ মঞ্চে যেটা হয়েছিল যে আপনারাই ভাগ করিয়েছেন, দাঁড় করিয়েছেন, আবার আপনাদেরই গড়ে ওঠা নেতাদের উপরে হামলাও চালিয়েছেন। কাজেই যেটা বলে যে এই প্রায়শ্চিত্ত কিন্তু আপনাদেরও করতে হতে পারে। আর একটা কথা যে এই মুক্তিযুদ্ধ মঞ্চ কিছুদিন আগে যে আমাদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল, যে মিথ্যা ধর্ষণের মামলা, যেটি এক প্রকারের রাজনৈতিক কালার উদ্দেশ্যে করা হয়েছিল, এবং সেক্ষেত্রে আমরা সেখানে দেখেছি তারা কই থেকে সেই বস্তি থেকে ধরে এনে শাহবাগে বসিয়ে বাদাম খাওয়াচ্ছে এবং ভিপি নুরের গ্রেপ্তার আলটিমেটাম দিয়েছে, গ্রেপ্তার চাচ্ছে, এই সমস্ত বংচং করেছে। কাজে এই তথাকথিত ভুইফোর সংগঠনকে আমি আমলে নিতে চাই না এবং তাদের বিষয়ে কথাও বলতে চাই না এবং মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করব যে আসলে আমাদের উচিত যে খারাপ জিনিসগুলোকে, খারাপ মানুষদেরকে অন্তত আপনার প্রমোট না করা, কারণ এদেরকে যদি প্রমোট করেন
এরা কিন্তু আরো বাড়বে। যেটা বলে যে পাগলকে যদি বলেন যে নৌকা চালাতে, তারা নৌকা চালাবে, নৌকায় যে ধাক্কাধাক্কি করবে। তো এদেরকে আমার মনে হয় পাত্তা না দেওয়াটাই বেটার। এই তথাকথিত বুইফোর সংগঠন কি বললো সেটি। আর অনেক ভাই বলেছেন যে ফেনীর ঘটনা, যে আমি উল্লেখ করেছি, ফেনীর ঘটনা নিয়েও অনেকে বলেছেন। আর ফরিদপুরের মাদ্রাসা ভাঙচুরের বিষয় নিয়ে কিছু বলবেন। আমি এই মাদ্রাসা ভাঙচুরের বিষয়টি আমি দুঃখিত, আমি এখন পর্যন্ত জানি না ফরিদপুরের মাদ্রাসার বিষয় নিয়ে। অনেক ভাই বলেছেন যে লাইভে আসলে যেন একটু 8টার মধ্যে বা 9টার মধ্যে আসি, হ্যাঁ লাইভটি যেন সংক্ষেপ করি। জি, এরপর থেকে আমরা চেষ্টা করব। অনেক দিন ধরে আসলে লাইভে আসা হয়নি, এ কারণেই আজকে মূলত এই লাইভ আসা। তো তারপর যে ধন্যবাদ আজকে যারা কমেন্টস করেছেন, আমি চেষ্টা করব পরবর্তীতে কিছু কমেন্ট করার মাধ্যমে এবং আজকের প্রোগ্রামটি শেষ করব। তার আগে যেটা বলবো যে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছি, এইগুলো আমার মনে হয় আমাদের সকলের জানা দরকার, আপনার একটু সকলকে জানানো দরকার। চাইলে গুরুত্বপূর্ণ অংশগুলো আপনারা কাট করেও আপনারা ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে পারেন এবং অথবা পূর্ণাঙ্গ লাইভটি শেয়ার করার মাধ্যমে আমাদের পূর্ণাঙ্গ আলোচনাটাকে আপনারা জনগণের কাছে, মানুষের কাছে, সচেতন মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। যে আরেকটি কথা যেটি বলতে চাই, যে আবার অনেকে যে বিষয়টি জানতে চাইতে পারেন, সেজন্য বলছি যে উপরে যে আমরা 2টি বিকাশ এবং 2টি রকেটের নাম্বার দিয়েছি, এটি হচ্ছে যে আমরা যে গণ অনুদান সংগ্রহ করছি, সেই গণ অনুদান সংগ্রহের জন্য বর্তমানের চালুকৃত নাম্বার, এবং সেই নাম্বারের পাশাপাশি সাংগঠনিক কাজের জন্য আমাদের যে 3টি সংগঠন, ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদ, তাদের আহ্বায়কদের নাম্বার দেওয়া হয়েছে। সাংগঠনিক কাজকর্ম, গুরুত্বপূর্ণ সাজেশন, পরামর্শ বিষয়ে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমরা যেহেতু বলেছি আমরা রাজনীতিটা করি গণমানুষের জন্য, আমরা একটা উদ্যোগ নিয়েছি, কিন্তু আমরা চাই আপনারা এগিয়ে আসেন, আপনারা সহযোগিতা করেন এবং আপনাদের যারা দেশের পরিবর্তন চান, ইতিবাচক রাজনীতি চান, তাদেরকে নিয়ে আমরা একটা নতুন ধারার রাজনীতি গড়ে তুলি। সেই লক্ষ্যে আমরা এই বিশেষ করে গণ অনুদান সংগ্রহের মাধ্যমে, সকলের সম্পৃক্ততার মাধ্যমে আমরা একটা রাজনীতি গড়ে তোলার চেষ্টা করছি। কারণ একটা রাজনৈতিক দল পরিচালনা করার জন্য যে ধরনের আর্থিক বিষয় প্রয়োজন, যে সমস্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেগুলো তো চাইলে আমাদের একার পক্ষে নেওয়া সম্ভব না। সেক্ষেত্রে আমরা সবসময় আপনাদের সহযোগিতা কামনা করি। আর সেই ক্ষেত্রে আপনারা চাইলে যোগাযোগও করতে পারেন উপরের নাম্বারগুলোতে। কিন্তু আবারও বলছি যে আমাকে সহ আমার সহযোদ্ধারা আসলে প্রতিনিয়ত অসংখ্য ফোন আসে, সেই ক্ষেত্রে ব্যস্ত থাকতে হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা প্রয়োজনে ফোনে না পেলেও অন্তত একটু পরে আবার চেষ্টা করবেন এবং মেসেজও করতে পারেন। আর ইতিমধ্যেই আমাদের সংগঠন সারা বাংলাদেশে প্রায় ছড়িয়ে যাচ্ছে, ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদ, এবং বিভিন্ন জনকেই দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। চাইলে আপনারা তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। এবং আবার আপনার প্রত্যেককে আমাদের অফিসে দাওয়াত রইল। আমাদের অফিস হচ্ছে যে পল্টন কালভার্ট রোড, যেটা বলে বিজয়নগর পানির ট্যাঙ্কির পাশে, জামান টাওয়ার, লিফটের 13 তলায়। আপনারা আসতে পারেন, আপনারা দেখে যেতে পারেন। আর সর্বোপরি একটা কথা যেটা বলতে চাই, এই দেশটা আমাদের সকলের। কাজেই এই দেশ কিভাবে চলবে, এই দেশের রাজনীতি কি হবে, হ্যাঁ এই দেশের শাসন ব্যবস্থার কি পরিবর্তন করা দরকার, সেই বিষয়ে আমাদের সকলকে ভাবতে হবে। বিশেষ করে দীর্ঘদিনের আমি বলবো যে দুর্বৃত্তায়িত রাজনীতির ফলে আজকে দেশটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এই জায়গায় এখনো যদি আমরা চুপচাপ থাকি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে ধিক্কার জানাবে, আমাদেরকে ঘৃণা জানাবে। সেই জায়গা থেকে আপনাদের প্রত্যেককেই সচেতন হওয়ার জন্য আহ্বান জানাই। এবং যেটা বলছি যে আমি প্রফেশনালি রাজনীতি নাও করতে পারি, কিন্তু আমাদের একটা রাজনৈতিক সচেতনতা থাকা দরকার, যাতে করে কোনো অযোগ্য, মূর্খ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ লোক যেন রাজনীতির মাধ্যমে সমাজের নেতৃত্বের আসনে না আসতে পারে। আমাদেরকে সৎ লোকদেরকে সাপোর্ট দিতে হবে, মেধাবী লোকদেরকে প্রমোট করতে হবে, দেশপ্রেমিক লোকদেরকে সাপোর্ট করতে হবে। সেক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে আমরা বা ভিপিনুররা, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, ওরা ভালো কাজ করছে, ওদেরকে সাপোর্ট দেওয়া দরকার, সাপোর্ট দেন। যদি মনে করেন অন্য দল সংগঠনকে সাপোর্ট দেওয়া দরকার, তাদেরকে সাপোর্ট দেন। আরেকটি কথা, জি অবশ্যই অনেকে অনেক কমেন্টস করেছেন, সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো, আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি মানুষের জন্য যতটুকু কাজ করার। সেই ক্ষেত্রে অনেকেই বলেছেন যে ভাই, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, হ্যাঁ আর্থিক বিষয়ে চাপাচাপি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এগুলোর বিষয়ে কিছু কথা বলতে, যে এইটা ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বোধহয় একটা বিবৃতি দিয়েছে ইতিমধ্যেই, যে স্কুলগুলোতে, বেসরকারি স্কুলগুলোতে আপনার টিউশন ফির বাইরে অন্য কোনো ফি, উন্নয়ন ফি, ল্যাব ফি, এগুলো আদায় না করার জন্য নিষেধ করা হয়েছে। এটি খুব একটা ভালো ইতিবাচক বিবৃতি বলে আমি মনে করি। এবং আরও একটি বিবৃতিতে অ্যাড করেছে যে যাদের অভিভাবকরা, যারা আর্থিক সমস্যা আছে, তাদের উপরে যেন টিউশন ফি আদায় চাপাচাপি না করা হয়। কাজেই এই প্রাইভেট কলেজ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা
যদিও যখন অনুমতি নেন তখন অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন নেন, কিন্তু আপনারা দীর্ঘ বছর লাভ করেছেন, ইনকাম করেছেন। কাজে এখন যেহেতু বাংলাদেশ তথা বিশ্বে একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে, অনেক মানুষই তাদের জীবিকা নিয়ে একটা সংকটে আছে, হ্যাঁ, জীবন জীবিকা একটা হুমকির মুখে। আর এখন যেহেতু স্বাভাবিক কাজকর্ম মানুষের চলছে না, সেই ক্ষেত্রে আপনারা একটু দয়া করে কনসিডার করবেন। এবং আমার মতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, প্রত্যেকটা প্রতিষ্ঠানে টিউশন ফি অন্তত পক্ষে অর্ধেক এই মুহূর্তে কমিয়ে আনা উচিত।